জুনেনাকে দ্বিতীয় ডোজের টিকা দিতে নিয়ে যাচ্ছি। আর সেই মহিলাকে দেখে জুনেনা কি হাসি, মানে ও যাকে দেখে ও হাসি দেয়, প্রচুর হাসি দেয়। বলা অনেক সহজ, করা অনেক কঠিন। সহজে বলে ফেলা যায় যে বুকের দুধ খেলে বাচ্চা ওজন বেড়ে যায়, কিন্তু সেটা কতটুকু বাড়ে বা সেটা কীভাবে বাড়ে সেটা আসলে অনেকেই বোঝে না। তোমরা প্লিজ এটা নিয়ে মন খারাপ করো না। আমি চেষ্টা করব প্রতিদিনই ভিডিও আপলোড করার। তারপরও যদি মিস হয়ে যায় তারপরের দিন ভিডিও আসা বন্ধ হবে না, সেটা শিওর আসবে ইনশাল্লাহ। এই হাসপাতালের একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল আমার কাছে। একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে এভাবে কীভাবে বলেছে। আসলে আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। সন্তানদের জন্য মায়েদেরকে অনেক কষ্ট করতে হয়। টাকা পয়সা খরচ করা খুবই সহজ, কিন্তু সেই টাকা পয়সা জমানো অনেক বেশি কষ্টকর, অনেক বেশি কঠিন হয়ে যায় যখন তার কোনো ইনকামের সোর্স থাকে না। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় 12টা বাজে। জুনেনাকে দ্বিতীয় ডোজের টিকা দিতে নিয়ে যাচ্ছি। তোমরা তো জানোই দেরি করে যাওয়ার কারণে জুনেনাকে টিকাটা দেওয়া হয়নি। সেই টিকাটা আজকে দিতে নিয়ে যাচ্ছি। আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু কি করব, কাজে এত চাপ, এত ঝামেলা, এক দিদি করে আর দিদি হয় না। এই কারণে যেতে একটু দেরি হয়ে গেল। এখান থেকে বাস স্ট্যান্ড খুব বেশি দূরে নয়, একটু হেঁটে গেলেই হবে। রিক্সা গেলে 40 টাকা ভাড়া লাগবে। সেই টাকাটা সেভ করলাম, কারণ এখন আমার টাকা খুবই দরকার। এখন যেহেতু ঈদের মৌসুম, এখন তো 50 টাকার নিচে যাবেই না। রিক্সা পাওয়াই অনেক টাফ হয়ে যাবে, সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হয়ে যাবে। তাছাড়া যেহেতু আমি আর বাবু, সেক্ষেত্রে আমরা বাসে উঠে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। বাচ্চা 3টাকে বাসায় রেখে এসেছি, ওদেরকে নিয়ে আসিনি। শুধু তো ঝামেলা বাড়িয়ে কী লাভ। জামা বানানোর সময় ওদেরকে নিয়ে আবার বের হতে হবে, তখন রিক্সায় যাওয়া লাগবে। এতজন মানুষকে নিয়ে বাসে করে যাওয়া সম্ভব নয়, ঝামেলা আরও বেড়ে যাবে। জুনেনা সকাল থেকে খুব কানাকাড়ি করতেছিল, কী কারণে কানাকাড়ি করতেছিল জানি না, কিন্তু যখন ওকে নিয়ে বাইরে বের হলাম তখন একদম চুপ হয়ে গিয়েছে, বাইরে তাকিয়ে আছে। আসলে ওকে নিয়ে তো ঘর থেকে বের হওয়া হয় না, তাই বাইরের পৃথিবীটা ও সেভাবে দেখতে পায় না। সেই যে কবে টিকা দেওয়ার জন্য স্কুলে নিয়ে গিয়েছিলাম, সেই দিন নিয়ে গিয়েছিলাম, আর আজকে বের হলাম। কালকে একটু সদাই করার জন্য বাসা নিচে গিয়েছিলাম, তখন সাওদাকে নিয়ে গিয়েছিলাম। সাওদা যে কী করেছিল, ও এমনভাবে হাঁটতেছিল যেন ও বাসায় আসে, বাইরে না। সামনে দিয়ে রিক্সা আসে, রিক্সা যায়, ওর কোনো খেয়াল নাই, ও হাঁটতেছে, রিক্সারা চিড়ে করতেছে। আমি ওকে ধরে রাখতে পারতেছি না। বাসা থেকে নিচে নামছি, ওকে কন্ট্রোল করতে পারতেছি না। দূরে গেলে কীভাবে করব। কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে এলাম। বাচ্চা নিয়ে বাস স্ট্যান্ডে উঠতে গেলে হেল্পারও অনেক সাহায্য করে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু একজন রিক্সাওয়ালা সেভাবে সাহায্য করে না। ওদেরকে যখন বলি বাচ্চাকে একটু নেন, তখন ম্যাক্সিমাম রিক্সাওয়ালারাই মুখটাকে কেমন করে ফেলে, নিতে চায় না। সায়া থাকলে সমস্যা হয় না, ও কোলে নেয়, কিন্তু যখন আমি বাচ্চাকে নিয়ে একা বের হই, রিক্সায় উঠি, তখন এই সমস্যাটা হয়। এই কারণে রিক্সায় উঠতেও ইচ্ছা করে না। বাসে বসে পড়লাম। আমার পাশের সিটে একটা মহিলা বসেছিল। সেই মহিলা জুনেনার দিকে তাকিয়ে কথা বলতেছিল। আর সেই মহিলাকে দেখে জুনেনা কি হাসি, মানে ও যাকে দেখে ও হাসি দেয়, প্রচুর হাসি দেয়। ও আবার সবাক করে যায়, সবাক করে যাওয়ার পরে কথা বললে কথা শুনে, কথা শোনার পরে আউ করে, আবার হাসি দেয়, প্রচুর হাসে সে। আর ওর হাসি দেখলেই মানুষ পাগল হয়ে যায়। চলে এলাম টিকা কেন্দ্রে। সব সময় এই জায়গায় বাবুকে টিকা দিই। সাওদাকে দিয়েছি, সায়রাকেও দিয়েছি, এখন জুনেনাকে দিচ্ছি। টিকা দেওয়ার জন্য রিসেপশনে যাওয়ার সময় একটু ভয় ভয় ছিলাম, কি জানি কি বলে, নাকি আজকেও বলে যে টিকা নেই, শেষ হয়ে গিয়েছে বা দেরি হয়ে গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ টিকা ছিল, তাই আজকে আমার মেয়ের টিকা দেওয়া হবে। টিকা কেন্দ্রটি বাসা থেকে খুব বেশি দূরে না হলেও বাচ্চা নিয়ে যাওয়া আসা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই ভয় ভয়ে ছিলাম। আবার নাকি আসতে হয়। জুনেনার ওজন একটু কম আসে, 1 কেজি কম আসে মনে হচ্ছে। বাচ্চার ওজন কম বেশি হয়ই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। একটা মহিলা বলতেছিল বাচ্চা বুকের দুধ খেলে নাকি ওজন বেশি বাড়ে। আমি বলতেছি বাচ্চা যে বুকের দুধ খাবে, মাকে তো খেতে হবে তাই না? মা যদি না খায় তাহলে বাচ্চা দুধ কীভাবে পাবে? আর মা যে খাবে সেই খাবারটাও তো মাকে জোগাড় করতে হবে তাই না? সেটা করতে তো সময় লেগে যাবে, সারাক্ষণ তো আর বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না। যাদের কাজ করার লোক আছে তাদের হিসাব আলাদা,
কিন্তু যাদের কাজ করার লোক নাই এবং যাদের বাচ্চা বাচ্চা আরও আছে, তারা তো চাইলেই বাচ্চাকে সারাদিন দুধ খাওয়াতে পারে না। তাছাড়া বাচ্চা পটি সাফ করা লাগে, সেগুলো করতে তো সময় লাগে। বলা অনেক সহজ, করা অনেক কঠিন। সহজে বলে ফেলা যায় যে বুকের দুধ খেলে বাচ্চা ওজন বেড়ে যায়, কিন্তু সেটা কতটুকু বাড়ে বা সেটা কীভাবে বাড়ে সেটা আসলে অনেকেই বোঝে না। রিসিপ্ট জমা দিয়ে সিরিয়ালে বসে আছি, আল্লাহ জানে কতক্ষণ সময় লাগবে। এদিকে আমি টেনশনে পড়ে আসি, বাসায় বাচ্চারা কী করতেছে, বিশেষ করে সাওদা, ও কী করতেছে। ওকে তো দুধ খাইয়ে এসেছি, এখন কি করতেছে, খেলা করতেছে। খেলা তো করবে, তারপরে আবার ক্ষুদে লাগলে কান্নাকাটি শুরু করে দিবে। যেহেতু দুধ খাইয়ে এসেছি তাই কোনো খাবার দেইনি, কারণ শুধু শুধু খাবারটা নষ্ট হবে। ওই খাবারটা সে এখন খাবে না। বড় দুটো তো টিভির দিকে হা করে চেয়ে থাকে, ওরা তো সেভাবে করে ছোটোটার কেয়ার করেই না। সায়রা আগে যাওয়া একটু করতো, এখন সেটাও করে না। টিভির দিকে তাকালে আর কোনো দিকে খেয়াল থাকে না। কী করব, সাওদাকে ওদের সাথে থাকার অভ্যাস করতেছি, কারণ প্রায় সময় আমাকে বাইরে যাওয়া লাগবে, তখন যাতে সাওদা ইউজ টু হয়ে যায়। সাওদা ইউজ টু হয়ে গিয়েছে, আমি বাইরে গেলে ও আর কান্না করে না। কিন্তু মায়ের তো টেনশন থেকেই যায়, তাই না? এখানে বসে আছি আর বসে বসে ভাবতেছি বাসায় গিয়ে কী কাজ করব। আসলে আমরা গৃহিণীরা সারাদিন শুধু কাজ নিয়েই ভাবি যে সারাদিন ঘরে কী কী কাজ করতে হবে। মানে ঘরে সবগুলো কাজ সারার পরে তারপর না হয় একটু অন্য কিছু নিয়ে ভাবা চিন্তা পাই, না হলে তো সেটাও পাই না। সারাদিন কাজ করতে করতেই দিন পার হয়ে যায়। জানি না আজকে ইফতার বানাতে পারবো কি না, কারণ অনেক বেশি দেরি লাগতেছে। জুনেনা ঘুমিয়ে গিয়েছিল, আবার উঠে গিয়েছে, উঠে গিয়ে খেলা করতেছে। আমি তো ভয়ে ভয়ে ছিলাম অনেক বেশি গরম পড়বে, কিন্তু না, টিকা কিনে দেখি অনেক বেশি বাতাস বইছে। আকাশটা মেঘলা হয়ে আসে, রৌদ্র নেই, অনেক ভালো লাগছে বসে থাকতে। জুনেনাকে বেঞ্চে শুয়ে দিয়েছি, দেখো ও শুয়ে কি করতেছে। ওর গায়ে যে জামাটা আছে না, এই জামাটা সায়রার জামা ছিল। সায়রাকে একবার পরানো হয়েছিল, সাওদাকে তো পরানোই হয়নি। সেই জামাটা আজকে ওকে পরিয়ে এনেছি। যখন সায়রা আমার পেটে ছিল তখন এই জামাটা আমি কিনেছিলাম ওকে পরানোর জন্য। আপুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। প্রতিদিন ভিডিও আপলোড করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিন সংসারে কাজ করা, ইফতার বানানো, বাচ্চাদের দিকে খেয়াল রাখা, আবার ওদের জন্য ঈদে কাপড় চোপড় কেনা, এই সব কিছু করতে গিয়েই আমার অনেক সময় চলে যায়। রান্না করার সময় বা ইফতার বানানোর সময় ভিডিও শ্যুট তো করাই যায়, কিন্তু ভয় দিতে গিয়েই তত বেশি সমস্যা হয়ে যায়, কারণ ভয় দিতে গেলে অনেক সময় লেগে যায়। বাচ্চাদেরকে দূরে রেখে একটু নিরিবিলি ভয়েস দিতে হয়, কারণ কাছে থাকলে অনেক সমস্যা হয় ভয়েস দিতে। তারপরেও তেমন কোনো সমস্যা হতো না, কিন্তু ওদের কাপড় কেনার জন্য আমাকে বাইরে বের হতে হয়। আর তাছাড়া বাইরে বের হলে অনেক সময় চলে যায়, বাসায় এসে আবার ইফতার বানানো, রান্নাবান্না, কাজ করা, মোট কথা সব মিলিয়ে আমি অনেক ব্যস্ত সময় পার করতেছি। তারপরও প্রায় সময় চেষ্টা করি প্রতিদিন ভিডিও আপলোড করার, কিন্তু অনেক সময় মিস হয়ে যায়। তোমরা প্লিজ এটা নিয়ে মন খারাপ করো না, আমি চেষ্টা করব প্রতিদিনই ভিডিও আপলোড করার। তারপরও যদি মিস হয়ে যায় তারপরের দিন ভিডিও আসা বন্ধ হবে না, সেটা শিওর আসবে ইনশাল্লাহ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দিও, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, আর তোমরা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবে। এই হাসপাতালের একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছিল। প্রায় ঘন্টাখানেক এখানে বাচ্চাকে নিয়ে বসেছিলাম। বাসা থেকে বের হওয়ার সময় ওকে আর দুধ খাওয়াইনি, ওকে সেই 11টা বাজে দুধ খাইয়েছিলাম। দেরি হয়ে যাবে দেখে তাই তাড়াতাড়ি করে ওকে নিয়ে বের হয়েছিলাম, ভেবেছিলাম ওখানে গিয়ে ওকে দুধ খাওয়াবো। কিন্তু টিকাটা দেওয়ার পরে ব্রেস্ট ফিডিং রুমে গিয়ে দেখলাম ওখানে অনেক ভিড়। অলরেডি দুটো চেয়ারে দুজন মহিলা বসে আছে। ছোট্ট রুমে বসার জায়গা ছিল, কিন্তু কোনো চেয়ার ছিল না। ওই রুমের পাশেই একটা মহিলা বসেছিল, উনি বাচ্চাদের ওজন মাপে। ওনার সামনে একটা চেয়ার খালি ছিল। তখন আসলে ভিড়ও ছিল না, কোনো লোক ছিল না যারা এসে এখানে বসবে। আমি বলেছিলাম এই চেয়ারটা কি আমাকে একটু দেওয়া যাবে, আমি বাচ্চাকে দুধ খাওয়াবো। উনি বললেন না, এটা দেওয়া যাবে না। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সেই মহিলা আমার কথাটা শুনলো না। আচ্ছা, কিছু সময়ের জন্য চেয়ারটা দিলে কি হইতো? তখন তো কোনো লোকও ছিল না। উনি বলতেছেন না, এটা দেওয়ার নিয়ম নেই। খুব খারাপ লেগেছিল আমার কাছে, একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে এভাবে কীভাবে বলেছে। সেও তো একটা মহিলা না, তাও তো একটা বাচ্চা হবে। সে কি পারতো তার বাচ্চা হলে এরকম বলতে? আসলে কিছু মানুষের চিন্তাভাবনা এত বেশি লো। আজকে যদি এখানে কোনো পুরুষ লোক বসে থাকতো
তাহলে সে অবশ্যই আমাকে চ্যাটা দিত। আসলে আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। ম্যাক্সিমাম মেয়েরাই আছে যারা মেয়েদেরকে পছন্দ করে না বা অন্যভাবে দেখে, মেয়েদেরকে সেভাবে সাহায্য করে না, হিংসা করে। হিংসা করাটা স্বাভাবিক, কিন্তু এই ক্রিটিক্যাল মুহূর্তে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সাহায্য করা তার উচিত ছিল, সেটা সে করেনি। যাক, আল্লাহ পাক তাকে হেদায়েত দিক, সে দেওয়াই করি। ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে অনেক সময় লেগে যেত, কারণ বাচ্চাকে দুধ খাওয়াতে অনেক সময় লাগে। তাই আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এলাম। বাসায় এসে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিলাম। ওরা সকাল থেকে কিছুই খায়নি। এদিকে আমি অনেক ক্লান্ত, শরীর আর চলতেছিল না। নুডলস রান্না করার সময় তোমরা খেয়াল করবে যে আমার চামিচটা থেমে গিয়েছিল। বাচ্চাদের জামা কেনার জন্য টাকা জমিয়েছিলাম, সেই টাকা থেকে তরমুজ আর বাঙ্গি কিনে এনেছি। কী করব, খেতে ইচ্ছা করে, তাছাড়া বাচ্চাদেরও খেতে ইচ্ছা করে। বাবুর আব্বাকে প্রতিদিন বলি তরমুজ আনতে, কিন্তু ওনার আনা কোনো নাম নেই। আমি বলেছিলাম আমাকে টাকা দাও, আমি কিনে নিয়ে আসি, তাতে উনি রাজি হয় না। বলে তুমি ছোটো বাচ্চাকে বাসায় রেখে তরমুজ আনবা কীভাবে, তাছাড়া এত বড় তরমুজ নিয়ে তুমি কীভাবে সিঁড়ে উঠবে, মানে আমার জন্য তার কি টান, অথচ সে আনতে পারে না। যাই হোক, অপেক্ষা করতে করতে 15 রোজা পার হয়ে গেল। তার জন্য অপেক্ষা করলে এই রমজান মাসে আর তরমুজ খাওয়া হবে না, তাই আমিই কিনে নিলাম। এটা নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমি আসলে হেঁটে এসেছিলাম, বাসে উঠেনি, কারণ আমার কাছে খুচরা 15 টাকা ছিল। বাসা চিনি ছিল না, চিনি কিনতে হবে। তাই ভেবেছিলাম ওই টাকা দিয়ে চিনি কিনে নিব, আপাতত আজকে দিনটা চলবে। রাতেরবেলা বাবুরাবু নিয়ে আসবে, আর যদি নাও আনে তাও কাকে চলবে। কিন্তু রাস্তায় তরমুজ দেখে আর লোভ সামলাতে পারলাম না, দামও কম ছিল। এদিকে বাঙ্গি খাওয়ার জন্য আমি অনেক পাগল ছিলাম। বাঙ্গি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এত দাম, তাই বাঙ্গি কিনতে পারতেছিলাম না। হাঁটতে হাঁটতে দেখলাম ভ্যানগাড়িতে একজন ভাঙ্গি বিক্রি করতেছিল। দাম তো জিজ্ঞেস করেছিলাম সব জায়গাতেই, কিন্তু দাম অনেক বেশি ছিল। 100 টাকার নিচে কোনো বাঙ্গি পাচ্ছিলাম না। আল্লাহর রহমতে এটা 50 টাকায় পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম, মিস করলাম না। বাঙ্গিটা ব্যাগে ভরেছিলাম আর তরমুজটা হাতে করে নিয়ে এসেছিলাম। হাঁটতে আমার অনেক কষ্ট হয়েছিল। রোজা রেখে হাঁটা আসলে কষ্টকর, সেটাও কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে কোলে বাচ্চা নিয়ে হাঁটা, ওকে নিয়ে এপাশ ওপাশ করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল আমার কাছে। যাক, তারপরেও কষ্ট করে বাসায় এসে পৌঁছালাম। সন্তানদের জন্য মায়েদেরকে অনেক কষ্ট করতে হয়। আমি চাইলেই পারতাম রিক্সা করে আরাম করে আসতে বা আরও কিছু কিনে নিয়ে আসতে, কিন্তু আমি তা করলাম না, কারণ টাকা পয়সা খরচ করা খুবই সহজ, কিন্তু সেই টাকা পয়সা জমানো অনেক বেশি কষ্টকর, অনেক বেশি কঠিন হয়ে যায় যখন তার কোনো ইনকামের সোর্স থাকে না। বেসন শেষ হয়ে গিয়েছে, তাই বেসন প্রিমিক্স দিয়ে বেসন বানিয়ে নিচ্ছি। বেসন প্রিমিক্স কীভাবে বানাতে হবে সেটা আমি আমার রমজানের প্রস্তুতি ব্লগে দেখিয়েছিলাম, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমি 4 ধরনের ডাল দিয়ে বেসন বানিয়েছিলাম, সেগুলো সবগুলো দিয়ে বেসন প্রিমিক্স বানিয়েছিলাম। তারপরে আবার বেসনের গোলাও বানিয়েছিলাম, সেগুলো আমার ব্লগে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার কাছে আদা রসুনের পাউডার ছিল না, তাই আদা রসুনটা আমি এখন মিক্স করে দিচ্ছি, আর কিছু পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। বেসন প্রিমিক্স বানানোর সময় ময়দা দিতেই মনে ছিল না, তাই এখন ময়দাটাই মিক্স করে নিচ্ছি। আজানের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আমি সবসময় সবার আগে শরবতগুলো বানিয়ে নিই, তারপর অন্যান্য কাজগুলো করি। আজকেও তাই করলাম। শরবত বানানোর পরে শসা, টমেটো এগুলো কেটে টেবিলে রেখে দিয়েছি। বুটটা ভাজি করে নিই, যখন ভাজা পোড়া করবো তখন ভাজি করে নিব। খুব টায়ার্ড লাগতেছে, শরীর যেন চলতেছেই না, এত খারাপ লাগতেছে আমার কাছে। কিন্তু কী করব, ইফতার তো বানাতে হবেই, ইফতার না বানালে খাবো কি। এইদিকে তরমুজ আর বাঙ্গি কাটিনি, কারণ সে এনার্জি আর সময়ও নেই, ভাজা পোড়া করতে সময় লেগে যাবে। তাছাড়া এখন কাটতেও ইচ্ছা করতেছে না, শরীরে সেরকম জোর পাচ্ছি না। শরবতগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আজকে একটু ঠান্ডা শরবত খেতে ইচ্ছা করলো। এমনিতেই আমি শরবত ঠান্ডা করে খাই না, কিন্তু বাইরে থেকে আসলে শরবতটা ঠান্ডা করে খাই, কারণ তখন অনেক বেশি তৃষ্ণা লাগে, গলা শুকিয়ে যায় একদম। আসার পরই বাবাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওটা করতেই তো সময় লেগে গিয়েছিল। ওই সময় আমার এত ঘুম পেয়েছিল যে কি বলবো, চোখ একদম লেগে গিয়েছিল। এদিকে বাবু অনেক কান্নাকাটি করেছিল, ও 2 পায়ে টিকা দিয়েছিল, পায়ে ব্যথা, ওকে কোলে নিয়ে ঠিকভাবে খাওয়াতেও পারতেছিলাম না, একটু ধরলেই সে কান্না করে দিচ্ছিল। আজকে এগুলো ইফতারে আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ। শরীর এত খারাপ হওয়ার পরেও যে এগুলো আমি করতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। এগুলো করতে করতেই আজান দিয়ে দিয়েছিল। এইদিকে আমি ভিডিও করতেছিলাম, আর ওদিকে সাউদা গিয়ে বাবাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। বলো তো কেমন লাগে। জুনেনা যে বালিশে ঘুমায়, ওই বালিশটা নিয়ে এসে খেলা করে, ওই বালিশে করে পুতুকে ঘুম পাড়ায়, এবং অনেক সময় সেও ঘুমিয়ে যায়।
অনেক কষ্ট করে জুনেনাকে ঘুম পাড়িয়েছিলাম। ওর পায়ে ব্যথা, ও ঘুমাতে পারতেছিল না। সাউদা গিয়ে ওর বাসটা টান দিতেই ওর ঘুম ভেঙে গেল, আর ঘুম থেকে উঠেই কান্নাকাটি করা শুরু করে দিল। কি জোরে জোরে কান্নাকাটি করতেছিল সে। আমি তাড়াতাড়ি করে গিয়ে ওকে কোলে নিলাম, তারপর ওকে কোলে নিয়ে ইফতারি করলাম। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।